বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, করোনাকালীন সময়ে তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলছো এবং আশা করি তোমরা অনেক ভালো আছো এবং এর সাথে সাথে তোমরা তোমাদের লেখাপড়াটাও চালিয়ে যাচ্ছ। আমরা চেষ্টা করে যাচ্ছি সাধ্য মতো তোমাদেরকে কিছু শেখানোর, কিছু জানানোর। আশা করি তোমরা বই কিনেছ এবং বইয়ের সাথে একটা সম্পৃক্ততা গড়ে তুলেছ। মনোবিজ্ঞান এমন একটি সাবজেক্ট, খুব মজার এবং ইন্টারেস্টিং সাবজেক্ট, কিন্তু এই মজাটা পেতে হলে তোমাদেরকে কি করতে হবে? বই পড়তে হবে। দেখো, বইয়ে যা কিছু আছে সব কিছুই যে তোমার মুখস্থ করতে হবে, খাতায় লিখতে হবে এমন কিন্তু নয়। মনোবিজ্ঞানের এখানে ইতিহাস আছে, মনোবিজ্ঞানীদের নাম আছে, ওনাদের জীবনী আছেন, এরকম অনেক তথ্য সমৃদ্ধ বিষয় আছে। সেগুলি যদি তোমরা পড়ো তোমাদের ইন্টারেস্টটা গ্রো করবে এবং তখন তোমরা মনোবিজ্ঞানের প্রতি আকৃষ্ট হবে। মনোবিজ্ঞান শুধু পাঠ্য বিষয়ের মধ্যেই সীমিত নয়, মনোবিজ্ঞান কিন্তু ব্যবহারিক জীবনেও কার্যকর। ব্যক্তিগত জীবনে, পারিবারিক, সামাজিক, চাকরি ক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রে মনোবিজ্ঞানের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। আর এই কারণেই মনোবিজ্ঞান তোমাদের পাঠ্যের অন্তর্ভুক্ত, তোমাদের শেখার, জানার, বোঝার জন্য এবং ব্যবহারিক বিষয় কাজে লাগানোর জন্য। আসো আমরা ক্লাস শুরু করি। উচ্চ মাধ্যমিক মনোবিজ্ঞান প্রথম বর্ষের ক্লাস চলছে, একটু সময় ধরে আমরা ক্লাস নিচ্ছি। আজকে আমরা শুরু করব পঞ্চম অধ্যায়। আমরা গত ক্লাসে চতুর্থ অধ্যায় প্রেষণা, আবেগ, এই বিষয়গুলা জেনেছি, শিখেছি। আজকে আমরা চলে যাব পঞ্চম অধ্যায়, যেখানে আছে শিক্ষণ বা লার্নিং। মানুষের শেখার শেষ নাই। আমাদের হাদিসে আছে দোলনা থেকে মৃত্যুর আগ পর্যন্ত শেখার সময়, অর্থাৎ শেখার কিন্তু কোনো শেষ নাই। তাহলে এই যে আমরা বললাম যে শিক্ষণ বা লার্নিং, এইটা কি, এটা সম্পর্কে আজকে আমরা ডিটেলস যাব। শিক্ষণ বা লার্নিং বিভিন্নভাবে মনোবিজ্ঞানীরা একে সংজ্ঞায়িত করেছেন। মনোবিজ্ঞানী ওয়াইনি হোয়াইটেন বললেন যে শিক্ষণ হলো অভিজ্ঞতার মাধ্যমে সংঘটিত আচরণ বা জ্ঞানের তুলনামূলক স্থায়ী পরিবর্তন। শিক্ষণ এমন একটা বিষয় যে অভ্যাসের পরিবর্তন ঘটায়। মনোবিজ্ঞানীরা তাদের অভিজ্ঞতার আলোকে, তাদের জ্ঞানের আলোকে মনোবিজ্ঞানকে সংজ্ঞায়িত করেছেন। কিন্তু আমরা যদি সাধারণভাবে বিষয়গুলা দেখি, তাহলে আমরা দেখতে পাবো, বুঝতে পারবো, জানতে পারবো যে শিক্ষণ মানুষের কি পরিবর্তনগুলো ঘটায়। আমরা প্রাত্যহিক জীবনে, আমরা পারিবারিক জীবনে যে শিক্ষাটা অর্জন করে থাকি, সেটা কি করি? আমরা কাজে লাগানোর চেষ্টা করি, তাই না? আমরা ছোটবেলায় বাবা মার কাছ থেকে শিক্ষা অর্জন করি এবং এই শিক্ষাটা আমরা কাজে লাগানোর চেষ্টা করি। তাই শিক্ষণটা হচ্ছে মানুষের অভ্যাসের পরিবর্তন এবং এই পরিবর্তনটা পরবর্তীতে কি হয়? কাজে লাগায় এবং সেই পরিবর্তনটা কিন্তু স্থায়ীভাবে মানুষের মধ্যে গেঁথে যায়। আমরা যেটা পারিবারিকভাবে শিখে আসি, পুঁথিগত বিদ্যার মাধ্যমে শিখে আসি, ঠিক আছে? তাহলে ওয়াইনি হোয়াইটেন বলতেছেন যে শিক্ষণ হলো অভিজ্ঞতার মাধ্যমে সংগঠিত আচরণ বা জ্ঞানের তুলনামূলক স্থায়ী পরিবর্তন। মর্গান কিং এবং ওয়াইস কোপলার শিক্ষণকে সংজ্ঞায়িত করেছেন এভাবে যে শিক্ষণকে আচরণের যে কোনো তুলনামূলক স্থায়ী পরিবর্তন হিসাবে সংজ্ঞায়িত করা যেতে পারে, যা অভ্যাস বা অনুশীলনের মাধ্যমে সংগঠিত হয়ে থাকে। তাহলে আমরা সাধারণভাবে গুছিয়ে এই কথাটা এভাবে বলতে পারি যে অভিজ্ঞতা ও অনুশীলনের ফলে আচরণের কম বেশি স্থায়ী পরিবর্তনকে শিক্ষণ বলে।
তাহলে শিক্ষণ বা লার্নিং কাকে বলে? শিক্ষণ বা লার্নিংকে এইভাবে সংজ্ঞায়িত করা যেতে পারে বা সংজ্ঞায়িত করা যায়, সেটা হলো যে অভিজ্ঞতা ও অনুশীলনের ফলে আচরণের কম বা বেশি স্থায়ী পরিবর্তনকে শিক্ষণ বলে। এখন এই সংজ্ঞাটাকে যদি আমরা ব্যাখ্যা করি, বিশ্লেষণ করি, তাহলে এটা কিন্তু কয়েকটা স্তর আমরা দেখতে পাবো। সেটা কি? শিক্ষণ হতে হলে আচরণের পরিবর্তন হবে বা হয়। দ্বিতীয়ত, শিক্ষণ কিভাবে সংঘটিত হয়? অনুশীলনের এবং অভ্যাসের মাধ্যমে। অনুশীলন বা অভ্যাসের মাধ্যমে। তৃতীয়ত, তুলনামূলক স্থায়ী পরিবর্তন। দেখো, আমরা শিক্ষণকে কিভাবে জানলাম, সংজ্ঞায়িত করলাম। বলা হচ্ছে যে অভিজ্ঞতা ও অনুশীলনের ফলে আচরণের কম বা বেশি স্থায়ী পরিবর্তনকে শিক্ষণ বলে। তাহলে এই সংজ্ঞাটাকে যদি আমরা ব্যাখ্যা করি, বিশ্লেষণ করি, তাহলে তিনটা স্তর আমরা পেলাম। কি কি? শিক্ষণ হতে হলে আচরণের পরিবর্তন হবে, শিক্ষণ হতে হলে অনুশীলনের বা অভ্যাসের পরিবর্তন হবে, আর কি হবে? তুলনামূলক স্থায়ী পরিবর্তন আসবে। এখন দেখো যে আমরা যারা লেখাপড়া শিখছি বা জ্ঞান অর্জন করছি এবং যারা লেখাপড়া জানে না, তারা কি সমান হতে পারে? পারে না। তাহলে কি হচ্ছে? তাহলে তাদের আচরণ এবং আমাদের আচরণ, আমরা যারা শিক্ষিত তাদের আচরণ অবশ্যই পরিবর্তন থাকবে, তাই না? তাহলে শিক্ষণ কি করছে? আচরণের পরিবর্তন করছে। এক। 2 নাম্বার, শিক্ষণটা কিভাবে সংগঠিত হয়? অভ্যাসের মাধ্যমে, অনুশীলনের মাধ্যমে, বারবার চেষ্টার মাধ্যমে শিক্ষণটা সংগঠিত হয়। 3 নাম্বার বলা হচ্ছে তুলনামূলক স্থায়ী। আমরা যে শিক্ষাটা অর্জন করি, সেই শিক্ষাটা কি আমাদের মধ্যে স্থায়ী রূপ লাভ করে। দেখো, আমরা ছোটবেলায় অনেক কবিতা, গল্প পড়েছি। আমরা কি সবকিছু ভুলে গেছি? আমরা কিন্তু সবকিছু ভুলিনি। আমাদের মধ্যে অনেক কবিতা, গল্প, ছড়া স্থায়ী রূপ নিয়েছে, তাই না? তাহলে এই যে শিক্ষা, এই যে জানা, এই যে বোঝা, কি হয়েছে আমাদের মধ্যে? তুলনামূলক বা কম বা বেশি স্থায়ীভাবে গেঁথে গেছে বা স্থায়ীভাবে পরিবর্তন এসেছে। তাহলে এই যে সংজ্ঞাটা আমরা বললাম এবং এর ব্যাখ্যা করলাম কি? অভিজ্ঞতা ও অনুশীলনের ফলে আচরণের কম বা বেশি স্থায়ী পরিবর্তনকে শিক্ষণ বলে। এবং এই 3টা স্তর আমরা পেলাম, যে স্তরগুলোকে আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করলাম। আমরা খুব চেষ্টা করি তোমাদেরকে সহজভাবে উপস্থাপন করতে, যাতে তোমাদের বোধগম্য হয় এবং বইটা একটু দেখে নিলে তোমাদের আরো সুন্দর একটা ক্লিয়ার কনসেপশন তোমাদের মধ্যে চলে আসে। এরপরে আমরা যাব শিক্ষণের শর্ত বা উপাদান। শিক্ষণ হতে হলে কিছু শর্ত আছে বা উপাদান আছে, সেই জিনিসগুলো এখন আমরা দেখব। প্রথম শর্ত হচ্ছে সমস্যা। সমস্যা বা প্রবলেম। আমরা কোনো কিছু শিখতে হলে, জানতে হলে কিভাবে আগাই? কোনো সমস্যাকে কেন্দ্র করে এগিয়ে যাই। কি জন্য সমস্যাকে কেন্দ্র? ওই সমস্যার সমাধান কল্পে। তাহলে শিক্ষণ হতে হলে প্রথম যে কন্ডিশন বা শর্ত থাকতে হবে, সেটা হচ্ছে প্রবলেম বা সমস্যা। তোমরা ক্লাসে কেন আসো? ক্লাসে আসো শিক্ষকের পড়াশোনার জন্য, জানার জন্য, শেখার জন্য। তাহলে এই যে তোমরা তো বাসায় তো পড়তে পারতে, তাই না? কিন্তু কেন এই যে অনলাইনে আমরা ক্লাস নিচ্ছি, কেন তোমাদেরকে সশরীরে কলেজে উপস্থিত হয়ে ক্লাস নিচ্ছি? এতে কি হয়? আমাদের একটা ইন্টারাকশন বেড়ে যায় এবং আমাদের শিক্ষক এবং ছাত্রদের যে একটা আদান প্রদান হয়, কিসেকে কেন্দ্র করে? একটা সমস্যাকে কেন্দ্র করে। কিসের সমস্যা? আমার শেখার বা জানার আগ্রহ। এটাকে আমরা সমস্যা মনে করছি যে আমরা জ্ঞান পিপাসু, আমরা জ্ঞান অর্জন করব, আমরা শিক্ষকের কাছ থেকে শিখবো, আমরা বই থেকে শিখবো। তো এই যে শেখার যে স্পৃহা, এটা নিজের কাছে একটা ডিমান্ড, একটা চাহিদা, এটাকে কেন্দ্র করে আমরা শিক্ষা অর্জনের জন্য শিক্ষা প্রতিষ্ঠানে আসি। তাহলে শিক্ষণের প্রথম শর্তই হচ্ছে
সমস্যা বা প্রবলেম, যেটাকে কেন্দ্র করে আমরা সামনের দিকে এগিয়ে যাই। দ্বিতীয়ত আসতেছে সংযোগ বা অনুষঙ্গ, যেটাকে বলা হচ্ছে অ্যাসোসিয়েশন। সংযোগ বা অনুষঙ্গটা কি? স্থান বা কালে দুটি ঘটনার মধ্যে যে সম্পর্ক তৈরি হয় সেটাই হচ্ছে সংযোগ। তাহলে সংযোগ বা অ্যাসোসিয়েশনটা কি? বলা হচ্ছে দুটি ঘটনার যে সম্পর্ক তৈরি হয়, কোথায় স্থান হতে পারে, কাল পাত্রে যে সম্পর্ক তৈরি হয় সেটাই হচ্ছে সংযোগ। এই সংযোগের আবার দুটো ভাগ আছে। কি কি? উদ্দীপক উদ্দীপক সংযোগ এবং উদ্দীপক প্রতিক্রিয়া সংযোগ। দেখো, আমরা উদ্দীপক সম্পর্কে পূর্বে জেনেছি, উদ্দীপক কি, উদ্দীপকের উদাহরণ জেনেছি, প্রতিক্রিয়া কি সেটা আমরা জেনেছি। তাহলে দ্বিতীয় শর্ত হচ্ছে সংযোগের মধ্যে যেটা আসছে উদ্দীপক উদ্দীপক সংযোগ এবং উদ্দীপক প্রতিক্রিয়া সংযোগ। উদ্দীপক উদ্দীপক সংযোগটা কি? দেখো, রান্নার সময় কি আমি তো আগুনে রান্না করতে হয়, তাই না? সেটা গ্যাসের চুলা হোক, খড়ির চুলা হোক, হ্যাঁ। তো রান্না করলে কি হয়, নিচে আগুন জ্বলে, সেই আগুনের কি থাকে? ধোঁয়া থাকে না? ধোঁয়া থাকে। তাহলে এই যে আগুন ও ধোঁয়া, এটা হচ্ছে উদ্দীপক উদ্দীপক সংযোগ। আবার রান্না যে করছে আগুনের সাথে, রান্নার সাথে কিন্তু ধোঁয়াটা উড়ে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। তাইলে এই রান্নার এবং ধোঁয়াটা হচ্ছে উদ্দীপক উদ্দীপক সংযোগ। আর উদ্দীপক প্রতিক্রিয়া সংযোগ, এটা আমরা পূর্বে কয়েকবার আলোচনা আমরা জানি। মোটিভেশন বা প্রেরণা। প্রেরণাটা কি? যা মানুষকে কর্মে পরিচালিত করে, যা মানুষকে তাগিদ দেয়, সেটাই হচ্ছে প্রেরণা। এরপরে আসছে বলবৃদ্ধি বা রিইনফোর্সমেন্ট। সেটা কি? বলা হচ্ছে এটা এমন একটা শর্ত, বলবৃদ্ধি বা রিইনফোর্সমেন্ট যেটাকে বলা হচ্ছে, বলে যে এটা একটা এমন একটা কন্ডিশন বা এটা এমন একটা শর্ত যা কি করে? সংযোগকে শক্তিশালী করে। আমরা এর আগে সংযোগ অনুষঙ্গ জানলাম, উদ্দীপক সংযোগ জানলাম। তাহলে বলবৃদ্ধিটাকে বলা হচ্ছে যে এমন একটি শর্ত যা সংযোগকে শক্তিশালী করে। উদাহরণ দিয়ে আরো অনেক কিছু বলার আছে, কিন্তু আমাদের সময় স্বল্পতার জন্য আমরা খুব বেশি ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারি না। প্রচেষ্টা, ট্রায়াল। একটা জিনিস একবার দুইবারে যদি না হয়, আমরা কি করি? বারবার সেটাকে চেষ্টা করি, তাই না? সেটাকে শেখার, জানার, বোঝার, এটাই হচ্ছে ট্রায়াল। 6 নাম্বার হচ্ছে নৈকট্য বা কন্টিগুইটি। উদ্দীপক সমূহ কতটা, নৈকট্য মানে কি? কাছাকাছি, তাই না? উদ্দীপক সমূহ কতটা কাছাকাছি অবস্থান করছে, তারপরেই তোমার প্রতিক্রিয়াটা নির্ভর করে। এটা হচ্ছে আরেকটা শর্ত। মনোযোগ। যে কোনো বিষয় মনোযোগ দিয়ে করলে সেটা খুব মনেও থাকে এবং তাড়াতাড়ি সেটা আমরা আয়ত্ত করতে পারি। এটা শিক্ষণের অন্যতম একটা শর্ত হচ্ছে মনোযোগ। তুমি যে কোনো বিষয়ে যদি মনোযোগ সহকারে পড়ো, মনোযোগ সহকারে দেখো বা মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করো, খুব দ্রুত তোমরা সেটা আয়ত্ত করতে পারবে। এটাই হচ্ছে মনোযোগ। 8 নাম্বার শর্ত হচ্ছে পরিপক্কতা বা ম্যাচুরিটি। এই ম্যাচুরিটিটা হচ্ছে শারীরিক বৃদ্ধি। ছোটবেলাতে যখন আমরা স্কুলে যাই, তখন তো একটা নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট বয়সে আমরা স্কুলে গেছি, তাই না? তোমরাও গেছো। তো সেই ক্ষেত্রে বয়স উপযোগী কিন্তু বই তৈরি করা হয়েছিল, যাতে কোন বয়সের বাচ্চা কতটুকু আয়ত্ত করতে পারে সেই অনুপাতে কিন্তু বই তৈরি করা হয়। তো এই যে বয়সের সাথে সাথে বই তৈরি করা হচ্ছে এবং পড়তে কিন্তু কোনো বাচ্চাদের কোনো সমস্যা হয় না। তাহলে এই যে বয়সের সাথে সাথে তাদের জন্য পাঠ্যপুস্তক তৈরি করা হচ্ছে, এটাই হচ্ছে তোমার পরিপক্কতা বা ম্যাচুরেশন বা শারীরিক বৃদ্ধি। তাহলে
ম্যাচুরিটিটা আসে ম্যাচুরিটিটা কিন্তু ম্যাচুরিটির সাথে সাথে কিন্তু শিক্ষণটা হয়, এবং সেটা কিভাবে হয়, শারীরিক বৃদ্ধির সাথে সাথেও শিক্ষণটা হয়ে থাকে। তাহলে আজকে আমরা লার্নিং বা শিক্ষণের পর্বে সংজ্ঞা সম্পর্কে জানলাম, সংজ্ঞার ধাপ সম্পর্কে জানলাম, আর কি জানলাম, শিক্ষণের শর্তসমূহ বা উপাদানসমূহ বা কন্ডিশন সমূহ আমরা জানলাম। আশা করি তোমরা এই শিক্ষণ চ্যাপ্টার আমরা শুরু করলাম, তোমরা এটা বুঝতে পেরেছো। খুব সোজা এবং সহজ একটা সাবজেক্ট। আমি বারবার কথা যেটা বলে থাকি যে আমাদের ক্লাস দেখার সাথে সাথে তোমরা বইটা একটু গল্পের বইয়ের মতো পড়ে নিবে, অনেক মজা পাবে তোমরা। আমরা সাইকোলজি তো একটা ইন্টারেস্টিং সাবজেক্ট, তাই না? তাহলে তোমরা কিন্তু অনেক মজা পাবে। তো এই মজাটা পেতে হলে কিন্তু শুধু ক্লাস দেখলে হবে না, ক্লাসের সাথে সাথে তোমাদের পাঠ্যপুস্তকটাও দেখতে হবে, তাহলে তোমাদের মনে গেঁথে যাবে এবং তোমরা পরীক্ষার সময় অনেক অনেক ভালো করবে। আজকে এ পর্যন্তই, পরবর্তী ক্লাসে দেখা হবে এই প্রত্যাশায় আজকের মতো আল্লাহ হাফেজ।